সেখানে থেকে ওরা জমিদারের বাগান বাড়িতে যাবে। সেখানেও বর্তমানে আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে। আফতাব উদ্দিন নৌকায় বসে পালক আর অরু ফিসফিস করে কথা বলছে আর হাসছে। ওদের কাণ্ড দেখে নাইম জিজ্ঞেস করলো, কি রে, তোরা নিজেদের মধ্যে কি বলছিস? আমাদেরকেও একটু বল শুনি। শেখর তাতে তাল মিলিয়ে বলল, বোধহয় বিয়ের পর হানিমুন আর বাচ্চা কাচ্চার প্ল্যান করছে। বলতে বলতে হাসলো শেখর। পালক শেখরের বাহুতে ধাক্কা দিয়ে বলল, জি না মশাই, আমরা জমিদারের মেয়ে পরীর কথা বলছি। জানিস, মেয়েটি দেখতে খুব সুন্দর, একটি পুতুলের মতো। নাম পরী, আর দেখতেও পরীর থেকেও কম নয়। আমি কখনো রাজকন্যা দেখিনি, কিন্তু রাজকন্যারা বোধ হয় এই পরীর মতোই দেখতে। কৌতূহল হয়ে পালকের কথা শুনতে লাগলো শেখর, নাইম আর আসিফ। তবে পুরোপুরি হয়তো কথাটা বিশ্বাস হলো না ওদের। আসিফ ব্যঙ্গাত্মক স্বরে বলল, ফাজলামি করছিস? গ্রামে এরকম নোংরা পরিবেশে এত সুন্দর মেয়ে? ধমকে উঠল রিমি, চুপ থাক। একটা মেয়ে কখনোই আরেকটা মেয়ের রূপের বর্ণনা দেয় না, দিতে চায় না। আমি না দিয়েও পারছি না। আসলে মেয়েটা খুব সুন্দর। নাইম ওদের সবার দিকে তাকিয়ে বলল, তাহলে তো দেখতে হচ্ছে মেয়েটাকে। দেখি কেমন সুন্দর। তা দেখবি কিভাবে? অন্দরমহলে তো পুরুষ মানুষ ঢুকতে দেওয়া হয় না। রুমির দিকে তাকিয়ে কপাল কুঁচকালো নাই। সত্যি তো? তাহলে কি পরীকে দেখা হবে না? যদি পরী বাইরে আসে তাহলে দেখব। পালক ভেঙচি কাটলো। নাইমের দিকে তাকিয়ে বলল, এত সোজা না বাবু। ওই মেয়ে বাইরে বের হয় কিভাবে দেখুনি? আজকে শাপলা বিলে তো নৌকায় ওই পরী ছিল। নাইমের মুখে চিন্তার বেশ দেখা গেল। পালক আর রুমি যেভাবে মেয়েটার বর্ণনা দিল, একবার না দেখা পর্যন্ত ক্ষান্ত হবে না। নাইম বরাবরই একরুখা ছেলে, কিছু একটা মনে এলে ওটা সে করেই ছাড়ে। বলতে গেলে ওদের ডিপার্টমেন্টের সবচেয়ে বুদ্ধিমান আর দুষ্টু প্রকৃতির ছেলে একমাত্র নাইম। শিখর দুষ্টু হাসি দিয়ে বলল, তাহলে আমরা রাতে চুরি করে অন্দরমহলে ঢুকবো। কি বলিস তোরা? আমি কিন্তু পরীকে না দেখে শহরে ফিরবো না। শিখরের কথায় সবাই হাসলো, শুধু মিষ্টি বাদে। ওই শহরের বাইরে বের হয়ে চারপাশ দেখছে। নাইম শিখরের কথা ভেবে দেখলো মন্দ না। সে বলল, তাহলে আজ রাতেই মিশনে নেমে পড়া যাক, কি বলো? এবার আসিবও সাই দিল। ও দেখতে চায় কেমন সুন্দর মেয়ে। পালকে ওদের কথা শুনে মাথা নেড়ে বলল, পাগল তোরা সব। ধরা খেলে বুঝবি, জমিদার মশাই তোদের গদ্দান নিবে দেখিস। আহারে, এসেছি 6 জন, যেতে হবে 3 জন। কথাটা আফসোসের স্বরে বলল পালক। নাইম বলল, আমরা ধরা খেলে তোদের নাম বলবো। তোরাই তো লোভ দেখালি। মেয়েটা এত সুন্দর, গদ্দান গেলে সবার যাবে। গ্রামের প্রাথমিক বিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র বানানো হয়েছে। এখানে সবাই তাদের মালপত্র নিয়ে কোনো এক স্থানে গাপটি মেরে থাকছে। গত 5 দিন আফতাব উদ্দিন কিছু কিছু খাবার দিয়েছে সবাইকে। তাছাড়া কয়েকটি প্রতিষ্ঠান থেকেও সাহায্য করা হচ্ছে অসহায় মানুষদের। নৌকা থেকে আশ্রয়কেন্দ্রে নেমেই নাইম সহ সবাই হা করে সবটা দেখতে লাগলো। এই গ্রামের সব কিছু অদ্ভুত ধরনের, এমনকি জমিদার বাড়িটাও অদ্ভুত ধরনের জিনিসপত্রে ভরপুর বাড়িটি। ওরা যতক্ষণ ও বাড়িতে ছিল ততক্ষণ ধরে শুধু দেখেই যাচ্ছিল। তবে মহিলা অন্দরে বেশিরভাগ ঘরই তালাবদ্ধ। কে জানে কি আছে ওই ঘরগুলোতে, আগেই বা কি ছিল। সবাই ওদের দেখে বুঝতে পারল যে ওরাই শহরের ডাক্তার। গায়ে সাদা রঙের অ্যাপ্রন জড়ানো বিধায় চিনতে সুবিধা হয়েছে। খাটো মোটা করে একজন লোক এগিয়ে এলো ওদের দিকে। ঘুরে ফিরে সবাইকে এক পলক দেখে নিয়ে বলল, আহেন আপনারা, ওই দিক থেকে শুরু করেন। নাইম সাই জানিয়ে লোকটার পিছে পিছে গেল। এক পাশে কাঠের টেবিল ও চেয়ার পাতা হয়েছে। মিষ্টি চেয়ারে ধপ করে বসে পড়ল। এটুকুতেই হাঁপিয়ে গেছে। চারপাশে চোখ বুলিয়ে নাক সিটকিয়ে সে বলে উঠল, এই নোংরা জায়গায় থাকতে হবে এখন? আমার তো বাবা বমি আসছে, ইচ্ছা করছে এক্ষুনি ঢাকায় ফিরে যাই। পালক নিজের চেয়ারটাতে বসতে বসতে বলল,
তা হচ্ছে না কন্যা। স্যার তো বলেই দিয়েছে আমাদের এখানেই থাকতে হবে। এতে তোমার বমি এলে করে ফেলো, তোমাকেও রোগী বানিয়ে এখানে ভর্তি করে দিব। নাইম স্টেথেস্কোপ গলায় ঝুলিয়ে ব্যাগ থেকে খাতা কলম বের করতে করতে বলল, তাড়াতাড়ি কাজ শেষ কর, তাহলে তাড়াতাড়ি ফিরতে পারবি। শেখর নিজের ব্যাগ খুলতে খুলতে বলল, হ্যাঁ, আর তাড়াতাড়ি পরীকে দেখতে পারবো। রুহি শেখরের মাথায় গাঁটটা দিয়ে বলল, পরীর চক্করে যেন ভুলভাল চিকিৎসা করিস না, তাহলে তুই শেষ। ওরা 6 জন কাজে লেগে পড়ল। লাইন ধরে সবাই দাঁড়িয়ে আছে। নাইম চেয়ার পেতে বসে আছে আর একজনের সমস্যার কথা শুনছে আর ঔষধ লিখছে। শেখর আর আসিফ ওষুধ দিচ্ছে। মেয়েদের চিকিৎসা করছে রুহি, মিষ্টি আর পালক, কারণ এখানকার মেয়েরা পুরী ডাক্তারের কাছে আসতে অস্বস্তি বোধ করে, তাই এরকম ব্যবস্থা। তবে লোকসংখ্যা দেখে মনে হচ্ছে আজকে রোগী দেখে শেষ করতে পারবে না। ইতিমধ্যে বিকাল গড়িয়ে এসেছে। হঠাৎ করে নাইমের চোখ গেল ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা সম্পানের দিকে। কিছু একটা ভেবে নাইম তার নিজের জায়গা আসিফকে বসিয়ে উঠে গেল। সম্পানের সামনে গিয়ে দাঁড়াতেই একগাল হাসল সম্পান। বিনিময়ে নাইম ও মুচকি হাসি উপহার দিল সম্পানকে। বলে উঠল, কি অবস্থা, তুমিও কি এখানে থাকো? না বাবু, আমার কি এখানে দাঁড়ানোর সময় আছে? নাও নিয়েই পইরা থাকি, মেলা কাম আমার, পুরা পদ্মাই আমার, বুঝছেন? সম্পানের কথায় হাসল নাইম। অদ্ভুতভাবে সেই হাসি অবলোকন করে সম্পান। শহরের লোক হওয়ায় অন্যরকম দেখতে নাইম। চুলগুলো কি সুন্দর, গায়ের রঙও ফর্সা, পরনের পোশাক আশাক বলে দেয় ছেলেটা বড় ঘরে জন্মেছে। সেখানে সম্পান নিতান্তই চুনুপুটি। আয়নার নিজের চেহারা না দেখলেও প্রতিদিন নদীর পানিতে নিজের চেহারা দেখে সে। মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, শ্যামলা গায়ের রং, আর পরনের পোশাক তো সবসময় নোংরা থাকে। এভাবে কি তাকে সুন্দর দেখাবে? সুন্দর দেখাতে হলে আগে তাকে সুন্দর পোশাক পরতে হবে, নাইমের মতো চুলগুলোর যত্ন করতে হবে। কিন্তু ওসবের ক্ষমতা নেই সম্পনের। পরের নৌকা চালিয়ে যা পায় তাতে তো সংসারই ঠিক মতো চলে না। তার উপর এই সর্বনাশা বন্যা সব শেষ করে দিল, ঘরবাড়ি শহর ডুবিয়ে দিয়েছে। এখন ওর পরিবারের ঠাঁই হয়েছে নিজের আধভাঙা নৌকাখানিতে। নৌকার ফুটো দিয়ে পানি ঢুকতেই থাকে অনবরত, আর ওর মা পানি ফেলতে ফেলতে হয়রান হয়। সম্পানকে ভাবতে দেখে নাইম হালকা ধাক্কা দিল সম্পানকে। কি ভাবছো? সম্পান হেসে বলল, না কিছু না। নাইম এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ আছে কি না। সম্পানকে একপাশে টেনে নিয়ে আস্তে করে বলল, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, সত্যি সত্যি বলবে। কি কথা? খানিকটা ইতস্ত করে নাইম বলল, জমিদারের মেয়ে পরি সম্পর্কে বলতে পারবে? মুহূর্তেই সম্পানের চেহারায় আদার নেমে এলো। হাসি মুখখানিতে ভয়ের ছাপ দেখা গেল। সে মাথায় হাত রেখে বলল, ঠাকুরের দিব্যি বাবু, আমি পরীর কিছু জানি না, আমার এইসব জিগাইবেন না, আমি কইতে পারমু না। কথা শেষ করে সম্পান চলে যেতে চাইলেই নাইম ওর হাত খপ করে ধরে ফেলল। অবাক চোখে তাকিয়ে বলে, এত ভয় পাচ্ছ কেন তুমি? কি আছে এই পরীর মাঝে যে এত ভয় পাও তুমি? আমাকে নির্ভয়ে বলতে পারো, আমি কাউকে বলবো না। কিন্তু সম্পান বলতে নারাজ। নাইম অনেক জোরাজুরি করতে লাগলো। শেষে সম্পানকে বলতেই হলো পরী সম্পর্কে। পরী আমাগো জমিদারের ছোট মাইয়া। আপনারা পরীগো বাড়িতেই গেছেন। পরীর মা বাপে অনেক শাসন করে ওরে, সবসময় ঘরের ভিতরে বইসা থাকে, বাড়ি থেকে বাইর হয় না একটুও। মনোযোগ দিয়ে সম্পানের কথাগুলো শুনল নাইম, তারপর বলল, কেমন দেখতে পরী? তুমি কি কখনো ওকে দেখেছো? হাসলো সম্পান, হাত নাড়িয়ে বলল, আমি কেন বাবু, এই গায়ের কোনো বেড়া মানুষই পরীকে দেখে নাই, আমি দেখমু কেমনে? কারো কাছে শোনোনি পরী কেমন দেখতে? হ, বিন্দু কইছিল পরী নাকি মেলা সুন্দর, এর বেশি তো জানি না। সন্দেহ ভরা দৃষ্টিতে তাকিয়ে নাইম বলল,